আগামী নির্বাচন সহজ হবে না, একটি অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করছে। অভিযোগ, তারেক রহমানের যথাসময়ে নির্বাচন দেওয়ার আহ্বান। প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে একটি বিষয়, যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। রাজধানীর মৌচাকে বেসরকারি মেডিকেলের পার্কিংয়ে 2 যুবকের রহস্যজনক মৃত্যু। জেনেভা ক্যাম্পে গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত। চানখারপুলে 6 হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু। শহীদ আনাসের বাবার সাক্ষ্য গ্রহণ, পরবর্তী সাক্ষ্য আগামীকাল। ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও হলফনামায় তথ্য গোপন করেন শেখ হাসিনা। পূর্বাচলে বরাদ্দ নেন 30 কাঠা প্লট, দুদকের 3 কর্মকর্তার সাক্ষ্য। জাতীয় নির্বাচনে দায়িত্বে থাকবে 80,000-এরও বেশি সেনা সদস্য, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দলগুলো চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। 3 দিনের সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে। সই হবে 5টি সমঝোতার স্মারক। এবং গাজা ইসরায়েলের চূড়ান্ত বর্বরতা দেখল বিশ্ব। আল জাজিরার 5 সাংবাদিক হত্যা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা আর গণতন্ত্র প্রতিষ্ঠা ব্যাহত করার জন্য এখনো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে আগামী নির্বাচন সহজ হবে না উল্লেখ করে জনগণের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ঘোষিত সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। দীর্ঘ 15 বছর পর সোমবার হয় নওগাঁ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সবশেষ জেলায় বিএনপির কাউন্সিল হয় 2010 সালে। দুপুর 1টায় নওগাঁ কনভেনশন সেন্টারে সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বাইরে প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে ভিড় করেন নেতাকর্মীরা। সম্মেলনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের ন্যারেশন পরিবর্তন করতে চায়, আর এই পরিবর্তনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতার কথা বললে বিএনপি তা মেনে নেবে না। এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বেগবান করার জন্য কাউন্সিল অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চাইলেও একটি অদৃশ্য শক্তি নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকার তার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত করবে এমন প্রত্যাশা রেখে তিনি দলীয় কর্মীদের শতভাগ সজাগ থাকার আহ্বান জানান। এই সময় জনগণের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বানও জানান তিনি। প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে একটি বিষয়, যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। এই কাজটি করা থেকে 100% বিরত থাকতে হবে। আর বিএনপিতে প্রবেশ করে কেউ যেন নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে সেদিকেও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। পারবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে আবারও না ভোট চালু করেছে নির্বাচন কমিশন। সে সঙ্গে 300 আসনেই ভোট বাতিলের ক্ষমতাও থাকবে ইসির হাতে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনে এমন প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সন্ধ্যায় কমিশন সভা শেষে এসব কথা বলেন তিনি। জানান, প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকলে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। প্রস্তাবিত সংশোধনীতে ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীরা থাকতে পারবে বলেও জানান তিনি। না ভোটের বিধান করা হয়েছে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং সেখানে যদি পুনরায়
না বিজিত হয় দ্বিতীয় ইয়েতে, তাহলে আর ভোট হবে না, তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে নির্বাচিত বলে। রাজধানীর মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কারের ভেতর থেকে 2 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজন গাড়ি চালক জাকির হোসেন, অন্যজনের নাম মিজান। তারা নোয়াখালী চাটখিলের ধোবাতলি থেকে রোগী নিতে এসেছিল, কিন্তু কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। তবে মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে একাধিক গোয়েন্দা ইউনিট। তাইফুর রহমান তুহিন জানাচ্ছেন বাকিটা। 10 আগস্ট ভোর 5:40 সিসি ক্যামেরায় দেখা যায় একটি প্রাইভেট কার প্রবেশ করে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেসমেন্ট 2-তে। গাড়িতে তখন ছিল 3 জন, একজন মালিক সৌরভ, চালক জাকির, অন্যজন মিজান। পরের ফুটেজে দেখা যায় মালিক সৌরভ ও মিজান গাড়ি থেকে নেমে রিসেপশনে কথা বলে। এরপর সৌরভ বের হয়ে যায় আর মিজান ফিরে যায় বেসমেন্টে। এরপর কেটে যায় প্রায় 30 ঘন্টা। একই জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়িটি নজরে আসে নিরাপত্তা কর্মীদের। সোমবার বেলা 11টার দিকে গাড়ির কাছে যেতেই ভিতর থেকে তীব্র দুর্গন্ধ আসে। আপনি যদি বলেন যে আমার পেশেন্ট আছে, আমার গাড়ি তো রাখতে দিতে হবে, অবশ্যই দিতে হবে। একটা গাড়ি ঢুকছে, সে পেশেন্ট নিয়ে যখন যায় নাই তখন যাই ওখানে দেখতেছে, দেখে এই অবস্থা, তখন কর্তৃপক্ষ। নিরাপত্তা কর্মীদের দেয়া খবর পেয়ে ঘটনাস্থলে আসে র্যাব, পুলিশ ও সিআইডি। গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় মিজান ও চালক জাকিরের মরদেহ। জানা যায় হাসপাতালে ভর্তি থাকা রোগী নিতে নোয়াখালীর চাটখিল থেকে এসেছিলেন তারা। সে এয়ারপোর্টে লোক নিয়ে আসবে, যদি সুযোগ পাচ্ছে সে আমাকে নিয়ে যাবে। আমি আবার রিটার্ন করছি যে তাকে মানা করে দিই, সে যেন আসে, আমাদেরকে রিলিজ দিবে না। প্রচন্ড গরমে মরদেহ দ্রুত পচে গেছে। এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কোনো ঘটনা তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। বলেন তদন্তের পরই জানা যাবে আসল রহস্য। 2টা অজ্ঞাতনামা লাশের আমরা শনাক্ত করতে পেরেছি। আমরা বাদবাকি আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে 2 গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তাকে হত্যা করা হয়। জেনেভা ক্যাম্পের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানী মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীরা মাদকের স্পট দখলে নিতে কয়েকদিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। এখানে বেশ কিছু গ্রুপ যারা এখানে ধরেন মাদকের বা এই যে ছিনতাইকারীদের একটা হচ্ছে যে সিন্ডিকেট ছিল, এদের আমরা ধরে মানে ওই যে বলতেছিলাম আগে যে এমন কেউ নাই যারা অপরাধ এখানে যুক্ত, তাদের পুলিশ একবার হলেও ধরা হয় না। আমরা তাদের বারবার ধরেছি, তারা আবার আইনি মাধ্যমে বের হয়ে এসে আবার অপরাধের সাথে যুক্ত হয়েছে। তো তাদের যখন আমরা বেশি ধরতেছিলাম, গত 10 মাসে আমাদের ধরেন যে একদম মানে যান পানি করা পরিশ্রমের ফলে গত 10 মাসে এখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই, কোনো মার্ডারের ঘটনা ঘটে নাই। দুঃখজনকভাবে আজকে যেটা ঘটে। শুরু হলো জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে আনাস সহ 6 জন হত্যার মামলার বিচার কাজ। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের পর প্রথম দিনে সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান। এ সময় 5 অগস্টে আনাস হত্যার চিত্র আদালতে তুলে ধরেন তিনি। এদিকে আনাস হত্যায় সাক্ষীদের সাক্ষ্যের পাশাপাশি ভিডিও ফুটেজের মতো দালিলিক প্রমাণ দেয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার। সাবরিনা মজুমদারের রিপোর্ট। মা, আমি মিছিলে যাচ্ছি আর নিজেকে আটকে রাখতে পারছি না। মাকে এমন হৃদয় বিদারক চিঠি লিখে ঘর ছাড়ে 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস।
গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক ঘন্টা আগে রাজধানীর চাংখারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় সে। ওই দিন সেখানে শুধু আনাসি নয়, ঝরে যায় আরও ৫টি তাজা প্রাণ। সোমবার চাংখারপুলে এই গণহত্যা মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। এ সময় আদালতে উপস্থিত ছিলেন এ মামলায় গ্রেফতার ৪ আসামি, শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। আদালতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির অপরাধের বর্ণনা দেন চিফ প্রসিকিউটর। বলেন, এই অপরাধ প্রমাণে তাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। ৬ জন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয় এবং সেই গুলি করার সময় নির্দেশনাটা দিয়েছিলেন ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিবুর রহমান, তার সাথে এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম সহ অধস্তন কর্মকর্তা সহ ৮ জনকে আমরা এই মামলার জন্য এখানে আসামি করে তাদের বিচার কার্য চলছে। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। জুলাই আগস্টে গণহত্যায় জড়িতরা বিচার প্রক্রিয়া বানচালের চেষ্টা করে পার পাবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। যেসব তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের পরিবার, তাদের স্বজন, তাদের সহকর্মীরা বেঁচে আছেন, তাদের সাক্ষ্যের মাধ্যমে এই যে ১৫০০-এরও বেশি মানুষের জীবন যাওয়া, তাদের পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। প্রথম দিন সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। মঙ্গলবার এই মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ করা হবে। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও তা হলফনামায় গোপন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজুকের পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রীকে খুশি করতেই রাজুক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অবৈধভাবে শেখ হাসিনা পরিবারকে এসব প্লট বরাদ্দ দেন। সোমবার এমন অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন দুদকের ৩ কর্মকর্তা। এ ৩ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৬ আগস্ট। হাসান আল মাহমুদের রিপোর্ট। সোমবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য দিতে আসেন মামলার বাদী দুদকের ৩ কর্মকর্তা। ক্ষমতার অপব্যবহার করে রাজুক আইন ভঙ্গ করে শেখ হাসিনা ও তার পরিবার রাজুকের ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন বলে সাক্ষ্য দেন তারা। রাজুক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা নিজেরা লাভবান হতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে অবৈধভাবে প্লট বরাদ্দ দেন বলে জানান দুদকের আইনজীবী। শেখ হাসিনা সহ এটা খুশি করা প্লাস তারা ক্ষমতার অপব্যবহার করেই কাজটা করেছে। শেখ হাসিনার প্রভাবিত হয়ে আনুক করলে তারা কেউ নিজে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করছে, তারাও নিজেরা লাভবান হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের নীতিমালা লঙ্ঘন করে এসব প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। শেখ হাসিনা তাদের ক্ষমতার অপব্যবহার করে প্রধানমন্ত্রী, সে রাষ্ট্রের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সাবেক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের সর্বোচ্চ অধিকারী হিসাবে ক্ষমতার অপব্যবহার করে তারা এই প্লটগুলা নিজ দায়িত্বে নিয়েছেন এবং রেজিস্ট্রি করে বকদখল করতেছে। এদিন দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনকে অভিযুক্ত করে সাক্ষ্য দেন বাদীরা। এ ৩ মামলায় আরও ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিবেন। বিধি অনুসারে এটা আবেদন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আর্থিক প্রতিষ্ঠান থেকে ৮৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মুন্নু সিরামিক্সের চেয়ারম্যান ফরোজা খান রিতা সহ ৭ জনের বিরুদ্ধে ৪টি পৃথক মামলা করেছে দুদক। এদিকে রূপালী ব্যাংক থেকে ঋণের নামে ৪৫০ কোটি টাকা আত্মসাতে মামলায় ডলি কনস্ট্রাকশনের এমডি নাসির উদ্দিন সহ সংশ্লিষ্ট ২০ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি। আরও জানাচ্ছেন ফজলাদিত্য। দেশের অন্যতম বৃহৎ সিরামিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মুন্নু সিরামিকের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির বিস্তর অভিযোগ। দুদকের তথ্য বলছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে কোনো ধরনের রেকর্ডপত্র জমা না দিয়ে কর্মকর্তাদের যোগসাজশে ৮৯ কোটি টাকা আত্মসাৎ করে মুন্নু সিরামিক্স। অনুসন্ধানে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় মুন্নু সিরামিকের চেয়ারম্যান আফরোজা খানম রিতা সহ ৭ জনের বিরুদ্ধে ৪টি পৃথক মামলা করে দুদক। কোনো কাগজপত্র এবং আবেদন ছাড়াই উত্তরা ফাইন্যান্সের
মোট 89 কোটি 50 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে উত্তরা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মুন্নু সিরামিক্সের চেয়ারম্যান সহ মোট 7 জনের নামে আজকে দুদক থেকে 4টে মামলা করা হয়েছে। এদিকে রুমালী ব্যাংক থেকে ঋণের নামে 450 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডলি কনস্ট্রাকশনের এমডি নাসির উদ্দিন সহ সংশ্লিষ্ট 20 জনের বিরুদ্ধে মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ঋণের নামে রূপালী ব্যাংকের 450 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এর আগে দুদক ডলি কনস্ট্রাকশনের চেয়ারম্যান এবং এমডি সহ সংশ্লিষ্ট রূপালী ব্যাংকের কর্মকর্তাদের নামে একটি মামলা করেছিল। আজকে সেই মামলায় দুদক চার্জশিট দিয়েছে। রূপালী ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে এই বিপুল অর্থ আত্মসাৎ করা হয়। 450 কোটি টাকা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পুলিশ হেফাজতে নির্যাতনে প্রাণ হারানো জনি হত্যা মামলায় পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান এবং এএসআই কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আরেক এএসআই রাশিদুলের যাবজ্জীবন থেকে সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড এবং সোর্স রাসেলকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি এস.এম. কুদ্দুস জামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের এ রায়ে নাখোশ নিহতের পরিবার। আরো জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। 2014 সালের 8 ফেব্রুয়ারি গায়ে হলুদের অনুষ্ঠানে পুলিশের সোর্সের সঙ্গে বাগবিতণ্ডার পর ইশতিয়াক হোসেন জনি ও তার ভাই ইমতিয়াজকে থানায় নিয়ে নির্যাতন চালায় কয়েকজন পুলিশ কর্মকর্তা। এতে জনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করে। পুলিশ হেফাজতে হত্যা মামলায় পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান, এএসআই কামরুজ্জামান ও রাশিদুল হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। অপর 2 আসামি রাসেল ও সুমনকে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করে আসামি পক্ষ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রায় দিলেন বিচারপতি এস.এম. কুদ্দুস জামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ। রায়ে জাহিদুর রহমান ও কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল এবং রাশিদুলের সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়। খালাস পায় সোর্স রাসেল। বিচার অন্তত পাইছে, তো এটা যে কত বড় দুর্বিষহ। 14 সালের ঘটনা, আজকে 25 সাল। তবে এই রায়ে সন্তুষ্ট নয় নিহত জনির পরিবার। তাদের অভিযোগ 2013 সালে হওয়া হেফাজতে মৃত্যু নিবারণ আইনে ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নেই। আমি পরিপূর্ণ রায় পাইনি। এই রায়ের মধ্যে একজনকে খালাস দিয়েছেন, একজনের সাজা কমিয়ে দিয়েছেন, আর একজনকে বহাল রেখেছেন। যাক, উপরে আল্লাহ আছে, আর কি বলবো, এটাই নসিবে ছিল আমার। আর যে আইনটা 2013-তে পাস করেছে, এই আইনটার মধ্যে অনেক কিছু যেগুলো নেই কোনো ক্ষতিপূরণ, নেই কোনো আইনের মধ্যে হেফাজতে সাজা। দণ্ডপ্রাপ্ত কামরুজ্জামান শুরু থেকেই পলাতক, আর 7 বছর কারাদণ্ডপ্রাপ্ত সুমন কারাভোগ করে মুক্তি পেয়েছেন। 2013 সালে প্রণীত হেফাজতে মৃত্যু নিবারণ আইনে হওয়া প্রথম মামলার প্রথম রায় এটি। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান 80,000-এরও বেশি সেনা সদস্যের পাশাপাশি নৌবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবে। সোমবার কেরানীগঞ্জে তেঘুলিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার জাতিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে তৎপর অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে ভোট কেন্দ্র পরিদর্শন শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সকালে কেরানীগঞ্জ তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শনে যান। বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক, তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই সুবিধা। নির্বাচনের মাঠে সেনাবাহিনীর 80,000-এর বেশি সদস্য সহ নৌবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবে। এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনী থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। আরও আমরা 40,000 বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা কেরানীগঞ্জ থানা ও কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।
মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার স্থানীয় সময় সোমবার রাত 7:50 তিনি কুয়ালালামপুরে পৌঁছান। মঙ্গলবার দেশটির পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এই সফরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে আছেন। দেখছেন সংবাদ সন্ধ্যা। জুলাই ঘোষণাপত্রে 1947 সালের দেশভাগের ইতিহাস, পিলখানা ও শাপলা গণহত্যা সহ 2018 সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের ইতিহাসকে অস্বীকার করা হয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামী, গণ অধিকার পরিষদ সহ 4 সংগঠনের নেতারা। জুলাই ঘোষণাপত্রে উল্লেখিত 5টি ঘটনার ইতিহাস অন্তর্ভুক্তির দাবিতে সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তারা। বক্তারা বলেন, একটি গোষ্ঠীকে খুশি করে 5 অগস্ট ঘোষণা করা হয়েছে জুলাই ঘোষণাপত্রে। এতে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এ সময় 1947-এর ইতিহাস, পিলখানা ট্র্যাজেডি, শাপলার গণহত্যা এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের ইতিহাস জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত না হলে রাস্তায় নামার হুঁশিয়ারি দেন বক্তারা। এখানে পিলখানার হত্যাকে অস্বীকার করা হয়েছে, 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকে অস্বীকার করা হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলনকে অস্বীকার করা হয়েছে, 21 সালের মোদী বিরোধী আন্দোলনকে অস্বীকার করা হয়েছে। এই কোটা আন্দোলনকে তারা স্কিপ করে, বাইপাস করে এরকম একটি এক পেশে জুলাই ঘোষণাপত্র দিয়েছে। ডাকসু নির্বাচন ঘিরে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই। তারপরেও নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সোমবার চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা বলছেন, দলীয় লেজুর বৃত্তির বাইরে এসে শিক্ষার্থীদের জন্য কাজ করবেন এমন প্রার্থীকে দায়িত্ব দেবেন তারা। আলিমুজ্জামান সাফন জানাচ্ছেন বিস্তারিত। 6 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ডাকসু নির্বাচনের আমেজ। আগামী 9 সেপ্টেম্বর ভোট ঘিরে ব্যস্ত সময় পার করছে ছাত্রনেতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, যা প্রকাশ করা হয়েছে প্রতিটি হলের ওয়েবসাইটে। আমরা খসড়া ভোটার তালিকায় এ পর্যন্ত 39,932 জনকে পেয়েছি। আজকে যখন ফাইনাল হবে কিছু বাড়তে পারে, কিছু কমতে পারে। হ্যাঁ, এই তালিকাটা আমরা হলের ওয়েবসাইটে আমরা দিয়ে দিব পিডিএফ আকারে, কেউ আর চেঞ্জ করতে পারবে, ওখান থেকে প্রিন্ট নিয়ে ওনারা হল অফিসে টাঙিয়ে দেবে। তিনি জানান, যাচাই বাছাই শেষে এতে বাদ পড়েছেন চিহ্নিত জুলাই আন্দোলন বিরোধী ও রাষ্ট্রবিরোধী অপরাধে জড়িত মামলার আসামিরা। জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান, হ্যাঁ, তার বিরুদ্ধে অবস্থানরত কোনো একটা গ্রুপ যদি এখানে থেকে থাকে, তাদের বিরুদ্ধে যদি মামলা থাকে অথবা আইন শৃঙ্খলার কোনো ইস্যু থাকে, হ্যাঁ, সেটা আইনগতভাবে ব্যবস্থা হচ্ছে। সেখান থেকে হয়তো তারা বাদ পড়ে যাচ্ছে, কারণ যেহেতু অপরাধের সাথে জড়িত। শিক্ষার্থীরা বলছেন, দলীয় লেজুর বৃত্তির বাইরে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে এমন নেতাই বেছে নিতে চান তারা। নেতা আসুক সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। আমরা চাই আমাদের অধিকারগুলা যারা অকপটে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলে বাস্তবায়ন করতে পারবে, এরকম নেতা তৈরি হোক। ডাকসুর প্রতি একটা এক্সপেকটেশন হচ্ছে গিয়ে তারা যেন স্বতন্ত্রভাবে সব কাজ চালিয়ে যায়, কোনোভাবে যেন কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাফিলিয়েটেড হয়ে আলাদা তাদের কোনো অঙ্গ সংগঠন যেন কাজ না করে। এবারের ডাকসু নির্বাচনে 6টি ভোট কেন্দ্রে 41টি পদের নেতৃত্ব নির্ধারণে ভোট দেবে শিক্ষার্থীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ৭১ মানবতা বিরোধী রাজনীতিকে যারা এখনো ধারণ করে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার দুপুরে সিলেটের এমসি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাউন্সিল উদ্বোধনকালে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো জানান, শিক্ষার্থীরা এখনো গেস্টরুম, গণরুমের ট্রমা কাটাতে পারেনি। তবে ছাত্রদল সেই রাজনীতি থেকে পরিবর্তন এনে শিক্ষার্থী বান্ধব রাজনীতিতে এগিয়ে যাবে।
এই সময় তিনি অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। তারা নানাভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে। এর আগে জাতীয় সঙ্গীত পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কাউন্সিল কার্যক্রম। বিশ্বাস করে বিলিভ করে যে না 1971 সালে এরকম কোনো ঘটনা ঘটেনি, এবং সে সময়ের যারা রাজাকার, চিহ্নিত রাজাকার এবং যারা সরাসরি আমাদের মা বোনদের সম্ভ্রমহানি এবং হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল, তাদেরকে ধারণ করে যারা রাজনীতি করে, স্বাভাবিকভাবেই নৈতিক দায়িত্ব ছাত্র সমাজের যে তার বিরুদ্ধে অবস্থান নেয়। আমরা সর্বসম্মতিক্রমে প্রায় 21টি ছাত্র সংগঠন ছিল, সেখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদ ব্যতীত সকল ছাত্র সংগঠন এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিআইটির আদলে একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার দুপুর থেকে 28 ঘন্টার বেশি সময় ধরে অনশনে রয়েছেন 4 ইঞ্জিনিয়ারিং কলেজের 14 শিক্ষার্থী। এতে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে রোববার সকাল থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন এর ব্যানারে ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীরা জানান, শিক্ষক ও ল্যাব সরঞ্জাম সংকট সহ দীর্ঘদিন ধরে নানা প্রশাসনিক ও একাডেমিক জটিলতায় ভুগলেও সমাধানের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। গত 2 মাস ধরে তারা নিজ নিজ ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো আশ্বাস পাননি তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমাদের এই কারিগরি অধিদপ্তর তারা আমাদেরকে কোনো শিক্ষক, ল্যাব এইসব ফ্যাসিলিটি দিতে পারে নাই। তারা আমরা যখন তাদেরকে বলি তখন তারা আমাদেরকে কারিগরি অধিদপ্তরের সচিব হুমকি দেয়, তোমার প্রতিষ্ঠান বন্ধ করে দিব, তুমি অধিকারের কথা বলো, তুমি কোয়ালিটি এডুকেশনের কথা বলো, তোমার প্রতিষ্ঠান বন্ধ করে দিব। যুব দিবস উপলক্ষে 4,985 জন যুবক ও নারীকে 47 কোটি টাকারও বেশি যুব ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বলেন, আগামী 12 অগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হবে। এবছরের প্রতিপাদ্য প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিতে অগ্রগতি। তিনি জানান, জাতীয় যুব দিবসে যুব পুরস্কার প্রদান করা হবে। আঠারো থেকে 36 বছর বয়সী যারা যুবক আছেন, আপনারা জানেন যে একটা টার্ম আছে এখানে, নিট, নট ইন এডুকেশন অর এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। এই ধরনের যুব সংখ্যা কিন্তু প্রায় 1,75,00,000 মতো আছে। তাদের আত্মকর্মসংস্থানের জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি, সেটা ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় ইভলিউশন চলছে। সেখানে প্রায় আমরা 10 লক্ষ যুবকদেরকে প্রশিক্ষণ দিতে পারবো বিভিন্ন ট্রেডে। দেখছেন সংবাদ সন্ধ্যা।